স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। ওমান পর্ব দিয়ে আজ মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ। আসরের প্রথম দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রস্তুতি ম্যাচের ফলাফল স্কটল্যান্ডের বিপক্ষে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। পাশাপাশি স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে চান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। টি-20 বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। তাদের হারিয়ে আসরের শুভ সূচনা টাইগারদের মূল লক্ষ্য। 2014 আর 16 সালের মতো এবারও বাছাই পর্ব খেলেই সুপার 12-এ যেতে হবে বাংলাদেশকে। আসরকে সামনে রেখে প্রস্তুতিটা ভালোভাবে সারতে পারেনি টাইগাররা। দুই প্রস্তুতি ম্যাচে মিলেছে হারের স্বাদ, তবে তার নেতিবাচক কোনো প্রভাব এই ম্যাচে থাকবে না, এমনটাই জানান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আমার মনে হয় যে ওটা কোনো এফেক্ট করবে না। আমার মনে হয় যে উই আর রেডি টু গো টু ইন টুমরোজ গেম। আমার মনে হয় যে টিমের আত্মবিশ্বাস আগের মতোই আছে এবং আই হোপ আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারবো। প্রতিপক্ষ হিসাবে স্কটল্যান্ডকে ছোট করে দেখছেন না টাইগার অধিনায়ক, জয় ছিনিয়ে আনতে চান সেরাটা দিয়েই। প্রতিপক্ষ যেই হোক বিনয়ী থাকতে হবে এবং আমার মনে হয় যে আমাদের সেরা খেলার মন মানসিকতা এরকম থাকতে হবে এবং এই মুহূর্তে আমাদের ওটাই চিন্তা ভাবনা যেন আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি। আইপিএল এর ফাইনাল শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, পাওয়া যাবে প্রথম ম্যাচ থেকেই। সাকিব গতকালকে অ্যাকচুয়ালি আজকে সকালবেলা এসেছে। ও আইপিএল এ ওর যে কমিটমেন্টটা ছিল ওটা ফুলফিল করে এসেছে। হি ইজ ফুললি অ্যাভেলেবল। ইনশাআল্লাহ হি উইল বি উইথ আস এট দ্য গ্রাউন্ড যখন আমরা প্র্যাকটিস স্টার্ট করব এবং হি ইজ ওকে। প্রথম পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমান। তৌহিদুল ইসলাম, নিউজ 24। দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। দুপুর 12টা থেকে সারা দেশে একযোগে 26 কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,31,901 পরীক্ষার্থী। এবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ সহ 3 ইউনিটে রয়েছে 22,013 আসন। আসনের বিপরীতে আবেদন করেছেন 2,32,455 পরীক্ষার্থী। হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন 11 জন। এর মধ্যে এই ইউনিটে প্রায় 12,000 সিটের বিপরীতে 26টি আসনে 1,31,901 জন পরীক্ষায় বসছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সৈয়দ রাসেল এবং যশোর থেকে রিপন হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুরুতেই যাচ্ছি সৈয়দ রাসেলের কাছে। রাসেল, গুচ্ছ পরীক্ষা শুরু হয়েছে, সংশ্লিষ্টরা কি বলছেন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? তাবাসসুম, আসলে দুপুর 12টা বাজার সাথে সাথে ভর্তি পরীক্ষা অর্থাৎ গুচ্ছ পদ্ধতিতে যে প্রথমবারের ভর্তি পরীক্ষা সেটা শুরু হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এখন আসলে বলতে গেলে শুনশান নীরবতা। এখন যারা দেখতে পাচ্ছেন তারা সবাই অভিভাবক, পায়চারি করছেন। এই দুপুরে 12টায় পরীক্ষা শুরু হয়ে একটা শেষ হয়ে যাবে এবং এই অভিভাবকরা এখানে অপেক্ষা করছেন। এই হচ্ছে এখানে অবস্থা। আর আমরা শুরুতেই আসার পর যে স্বাস্থ্যবিধিরা দেখেছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্যবিধির ব্যাপার নিশ্চিত করতে এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আসলে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এই প্রতিটা হলের সামনে, পরীক্ষা কেন্দ্রের সামনে মাস্ক রেখেছে, এই হ্যান্ড স্যানিটাইজার রেখেছে। সব মিলে আসলে সুন্দরভাবে এই পরীক্ষাটি হচ্ছে। আর শুধু সিলেটে আসলে দুটি কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এই গুচ্ছ পদ্ধতির প্রথমবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিলেটের দুটি কেন্দ্রে আসলে 7,873 জন পরীক্ষার্থী আসলে অংশ নিচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আরেকটি হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের 3,166 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই শাস্ত্রে, এই সাবিপ্রবিতে 4,710 জন পরীক্ষার্থী আসলে অংশ নিয়েছে। এই হচ্ছে এখানের যে পরীক্ষার্থী অংশগ্রহণের অবস্থা। আর সার্বিক পরিস্থিতি বলতে আমাদের এই ইউনিভার্সিটির এই ভিসির সাথে এই ডক্টর ফরিদুদ্দিন আহমেদের সাথে কথা হয়েছে এই কিছু সময় আগে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই সর্বশেষ প্রস্তুতি একদম পুরোপুরি এই সুন্দরভাবে এই সুষ্ঠুভাবে করতে যত ধরনের করার কথা সব করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারা সব হলে পরিদর্শন করছেন। কোনো রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সৈয়দ রাসেল। আমরা এবার চলে যাব যশোরের রিপন হোসেনের কাছে। রিপন, যশোরের কি অবস্থা? এই যে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, কেমন চলছে পরীক্ষা?
ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে, 12টা নাগাদ পরীক্ষা শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি যে উপচে পড়া ভিড় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে 6000 শিক্ষার্থী তাদের পরীক্ষা দিচ্ছেন। এ বিষয়ে আমি একটু কথা বলবো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর ভিসি ডক্টর আনোয়ার হোসেন। আপনার কাছে একটু জানতে চাই, করোনাকাল চলছে, এই স্বাস্থ্যবিধি মেনে আপনারা কিভাবে পরীক্ষা নিচ্ছেন? আমরা প্রথমেই প্রত্যেক ছাত্রের টেম্পারেচার মেপেছি এবং প্রত্যেক ছাত্র মাস্ক পরেছে কিনা সেটা নিশ্চয়ন করেছি। এবং আরেকটা জিনিস আমরা করেছি, কোনো ছাত্রর যদি কারো টেম্পারেচার দেখা দেয় তাহলে তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু আমরা আরেকটা করোনার জন্য আরেকটা রুমও করেছি, যেখানে ছাত্রদের টেম্পারেচার হলে তারা যেন পরীক্ষা দিতে হবে সেই ব্যবস্থা রাখা হয়েছে। সম্পূর্ণ ব্যবস্থা আমাদের এখানে আছে। স্বাস্থ্যবিধি পুঙ্খানুপুঙ্খানুভাবে এখানে মানা হচ্ছে এবং পরীক্ষার হলের ভিতরেও আমরা একজন ছাত্র থেকে একদম পাশাপাশি যে দাঁড়ায় তাকে 3 ফিট দূরত্বে সিট ফালানো হয়েছে। কাজেই আমরা স্বাস্থ্যবিধি যেভাবে মানা উচিত সেইটা আমরা করেছি এবং একই সাথে আমাদের মেডিকেল টিম সবসময় সার্ভিলেন্সে আছে, যদি কোনো অসুবিধা হয় যেন সাথে সাথে আমরা ব্যবস্থা নিতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে তার পরীক্ষা যে কার্যক্রম সেটি চালু করেছেন। আমরা দেখতে পেয়েছি যে সকালে যে মাস্ক পরে এবং সকলকে শরীরের তাপমাত্রা মেপে কলেজ যে পরীক্ষার হলে ঢোকানো হয়েছে এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ সচেতন ছিল এবং সেই মাপে লাইন মেনে পরীক্ষাটি নেওয়া হয়েছে। তো সব মিলে এখন পর্যন্ত পরীক্ষা চলছে, কোনো অপ্রীতিকর ঘটনা নাই। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। পিসি স্টুডিওতে তাবাসসুম আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। করোনা পরিস্থিতিতে 1.5 বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে সশরীরে ক্লাস শুরু হলো। স্বাস্থ্যবিধি মেনে চলছে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম। তবে সশরীরে ক্লাসের পাশাপাশি কোনো বিভাগ বা ইনস্টিটিউট চাইলে সর্বোচ্চ 40% ক্লাস অনলাইনেও নিতে পারবে। সেশন জট কাটাতে 6 মাসের সেমিস্টার 4 মাসে সম্পন্ন করার কথাও বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি সিন্ডিকেট সভায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনার এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 5 অক্টোবর অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য এবং 10 অক্টোবর সব আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হয়। মূল লক্ষ্য হলো যে সময়টুকু নষ্ট হয়েছে সেই সময়টুকু কিভাবে পুষিয়ে নেওয়া যায়। কম সময়ে অধিক কাজ করে বিভিন্ন একাডেমিক কার্যাবলী বিভিন্ন পদক্ষেপ আছে, পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে শ্রেণী কার্যক্রম পরিচালনা, নানা ক্ষেত্রে সময় সাশ্রয়ী দৃষ্টিভঙ্গি সেটি আমাদের লাগবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহমুদ, সশরীরে ক্লাস শুরু হচ্ছে আজ থেকে, শিক্ষার্থীদের উপস্থিতি এবং উচ্ছ্বাস কেমন দেখছেন? আর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে? তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা, কথা বলাই যায় দীর্ঘদিন পরে তারা যেহেতু ক্যাম্পাসে এসেছে, কিন্তু যারা অন্তত 3rd ইয়ারে পড়ে বা 4th ইয়ারে পড়ে তারা কিন্তু এক ধরনের শঙ্কায় রয়েছেন যে দীর্ঘ একটি সময় ধরে তারা কিন্তু হচ্ছে যে অপেক্ষমান, তাদের পড়াশোনাটি শেষ হলে তারা হচ্ছে যে চাকরির বাজারের যে চাকরির পরীক্ষায় তারা অবতীর্ণ হতে পারেন। তো সেই বিষয়টি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসিও কথা বলেন একটু আগে। তারা বলছেন যে ক্লাস বাড়িয়েই হোক বা সিলেবাস সংক্ষিপ্ত করে বিশ্ববিদ্যালয়ের যে ক্যালেন্ডারে যে ছুটিগুলো রয়েছে সেই ছুটিগুলো কমিয়ে এই ক্ষতি যাতে পুষিয়ে নেওয়া যায় সেই চেষ্টা তারা করবেন। আমরা ক্লাসরুমগুলোতে গিয়েছিলাম, মোটামুটি সব ক্লাসেই কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। আবাসিক হলগুলোতে যে শিক্ষার্থীরা থাকেন শুধু তারাই নয়, অনাবাসিক যারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যারা এই বিশ্ববিদ্যালয়ে আসেন তারাও কিন্তু হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কথা বলতেই হয়, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে শুধুমাত্র 10 থেকে 15 দিন কিন্তু তারা ক্লাস করার সুযোগ পেয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের জীবন সম্পর্কে তাদের কিন্তু একেবারেই ধারণা ছিল না এবং যাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু আসলে বলছে যে একটা হতাশার সময়ই পার করেছেন। আমরা কিন্তু দেখেছি যে এই সময়ের ভিতরে কিন্তু অন্তত 6 জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিন্তু আমরা দেখেছি করোনাকালীন সময়ে তারা কিন্তু হচ্ছে যে আত্মহত্যা করেছেন এবং হতাশা কিন্তু সবার মধ্যেই আসলে এই সময়টিতে ছিল। তো তারপরও যেহেতু ক্যাম্পাস খুলেছে, শিক্ষক শিক্ষার্থীরা
এক জায়গায় এসেছেন, গ্রুপ স্টাডি হচ্ছে, তাদের মধ্যে মনের কথোপকথনের যে হচ্ছে যে বিষয়গুলো, মনোভাব তারা হচ্ছে যে বিকশিত হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মানসিক অবস্থার যেমন পরিবর্তন হচ্ছে, পাশাপাশি কিন্তু শিক্ষা কার্যক্রমগুলো সঠিকভাবে এগিয়ে গেলে তরুণ সমাজের তারা কিন্তু আসলে আশার আলোই দেখতে পাচ্ছেন। তাবাসসুম। মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ থেকে সশরীরে ক্লাস শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। করোনার কারণে প্রায় 18 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। সকাল 10টায় বঙ্গবন্ধু হলে ছাত্রদের বরণ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার। পরে কয়েকটি হল পরিদর্শন করেন তিনি। আগামী 22 অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে এখানে, আর 20 অক্টোবর থেকে শুরু হবে ক্লাস। হলে ওঠার আগে শিক্ষার্থীদের অন্তত 1 ডোজ টিকা নিতে হবে। আর হলে অবস্থানের সময় কোনো শিক্ষার্থীর করোনা লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা কেন্দ্রকে জানাতে হবে। দীর্ঘদিন পরে হলে উঠতে পেরে এবং মতিহারের সবুজ ক্যাম্পাসে বন্ধু ও সহপাঠীদের কাছে পেয়ে খুশি শিক্ষার্থীরা। আজকে হল খোলায় আমাদের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে। হলে থেকে ক্লাসে যেতে পারবো, এই জন্য অনেক ভালো লাগতেছে। তাদের টিকার ব্যবস্থা করেছি, 6টা বুথ আমরা খুলেছি আমাদের টিএসসিসিতে। যে সকল শিক্ষার্থী আসবেন, যদি তাদের মধ্যে আমরা কোনো লক্ষণ আমরা দেখতে পাই, আমাদের লোক আসে, সাথে সাথে তার কাছে যে নমুনা কালেকশন করে নিয়ে তারা হসপিটালে চলে যাবে। এ বাদেও প্রত্যেকটি হলে আইসোলেশন রুম রাখা হয়েছে। রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ 2 থেকে উদ্ধার হলো জয়দেব কুমার দাস নামে এক চিকিৎসকের মৃতদেহ। শনিবার রাতে নিকুঞ্জ 2-এর 15 নম্বর সড়কের 8 নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, বাড়িটির 8ম তলায় ফ্ল্যাটের এক কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। এরপর রাতেই ওই বাসায় গিয়ে রুমের দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় জয়দেব কুমার দাস নামে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় সিআইডি ক্রাইম সিন ও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। 3-4 দিন আগে আমি রুমে গেছিলাম, ওনার সাথে আমার দেখা হয়েছিল। ময়লার বালতি নিয়ে উপরে উঠছি, ওঠার পরে যে ময়লার বালতি দেওয়ার পর ফের আবার এই সেম একই গন্ধ। মালিকটা জানাইলাম, মালিকটা বললো যে থানাত বন্ধ। ওনারা আইনা ওনারা বাংলো, তালার মিস্ত্রিতে ভাঙা, পরে ভিতরে দেখলো লাশ। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমরা সেভাবেই চলছি, সেই জন্যই আমরা আজকে দুর্বার গতিতে, অপ্রতিরোধ গতিতে আমরা চলছি, এগিয়ে চলছি। এই ঘটনাটি হঠাৎ করে ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আমরা যেরকম মনে করি আপনারাও সেটাই মনে করেন, সেটাই আপনারা কিছুদিনের মধ্যে আরও ক্লিয়ার আমরা করতে পারব। আপনারা বলছেন কুমিল্লার ঘটনার অগ্রগতিটা কি? কুমিল্লা যে ঘটনা ঘটছে, আমাদের তদন্তকারী কর্মকর্তা, আমাদের গোয়েন্দারা আমরা খুব সিরিয়াসলি দেখছি। আমরা একটা নির্ভুল তদন্তের মাধ্যমে আমরা সমস্ত ঘটনাটি আপনাদের কাছে জানাবো, এবং আমরা খুব শীঘ্রই জানাবো বলে আমরা আশা করছি, বিশ্বাস করছি। আমরা এই ঘটনাগুলি যদি আমি আর একটু ডিপে যাই, একটু পিছনের দিকে ফিরে তাকাই, এই ধরনের ঘটনা শুধু এই কুমিল্লায় না, আপনার রামুতো এই ধরনের একটা ঘটনা, নাসিরনগরে এই ধরনের ঘটনা, একটা সাম্প্রদায়িক উত্তেজনা করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার মূল উদ্দেশ্যটাই সেটা ছিল। সেটা আপনারাও যেরকম উপলব্ধি করছেন, দেশবাসীও সেইটাই মনে করছেন। আমরা এই ঘটনা আমরা যেটা মনে করি যে কোনো আমাদের দেশের লোক ধর্মভীরু, কিন্তু ধর্ম অন্ধ নয়। আমরা জঙ্গি সন্ত্রাসকে আমরা কোনোদিন স্থান দেই নেই। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সমস্ত এই দেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একত্র হয়ে কিন্তু আমরা জঙ্গি সন্ত্রাসকে আমরা দূর করেছিলাম, কন্ট্রোলে নিয়ে আসছি। এইরকম একটা পরিস্থিতিতে আবার একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কাদের লাভ হবে, কারা এটা লাভবান হবে, আপনাদের কাছে সেই জিজ্ঞাসাটা আমার। আমরা অনেক কিছুই দেখছি, অনেক কিছুই অনুমান করছি, এগুলি আমরা প্রমাণের অপেক্ষায় আছি। আমরা প্রমাণ পেলেই আপনাদেরকে সম্মুখে আমরা তুলে দেব। কুমিল্লার ঘটনার পরে পরে আপনারা দেখেছেন আমাদের হাজীগঞ্জ জেলায়
হাজীগঞ্জ জেলায় চাঁদপুর জেলায় হাজীগঞ্জ এলাকায় যে ঘটনাটি ঘটেছে, আমাদের কয়েকজন প্রাণ হারিয়েছে, প্রায় 4 জন পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনা মানে বাধা দেওয়ার জন্য পুলিশ এতই মানে ব্যাগ পেতে হয়েছে, সেটা আপনারা দেখেছেন। তারপরের থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছোট ছোট বিভিন্ন ঘটনা ঘটেছে, যেমন নোয়াখালীতে হয়েছে, কালকে রাত্রে ফেনীতে একটু হয়েছে, কক্সবাজারে হয়েছে। এই সবগুলোই ছিল ছোট ছোট ঘটনা, কিন্তু প্রাণহানি ঘটেছে আপনার হাজীগঞ্জে, প্রাণহানি ঘটেছে নোয়াখালীতে। তা আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি যে মানে যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তা আপনাদের কাছে এইটুকু আমরা বলতে চাই, আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে আমাদেরকে জানাবেন। আমরা সুনিশ্চিত এটা একটা উদ্দেশ্য প্রণোদিত একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য, আমাদের যে একটা সম্প্রীতি দেশ বাংলাদেশ, সেটাকে বিনষ্ট করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে। আমি পূর্বেই বলেছি, আমাদের দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্ম অন্ধ নয়। কোনো ধর্মের মানুষই যে কাজটি ঘটিয়েছে, এই কাজটি কোনো ধর্মাবলম্বী লোক করতে পারে না, কারণ সবাই ধর্মভীরু, যার যার ধর্ম শেষে পালন করে। তো কাজে আমরা মনে করি এটা যে করেছেন উদ্দেশ্যমূলকভাবে করেছেন, কারো ইন্ধনে করেছেন, একটা স্থিতিশীল পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য করেছেন। আমরা সবকিছুই মানে তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা অবশ্যই করব, যাতে করে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াস যেন কেউ না পারে। থ্যাংক ইউ। দর্শক, সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের ভোগান্তি যেন কিছুতেই কমছে না। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এই মুহূর্তে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শামীম, এই মুহূর্তে ঘাটের কি অবস্থা দেখছেন? ঘাটে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে। আমি একটু দেখাতে চাচ্ছি, এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে কিন্তু যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি রয়েছে। এই সারিতে কিন্তু সকালে যদি যাত্রীবাহী পরিবহন সারি না থাকলেও কিন্তু দুপুরের পর থেকে, কিন্তু 12টার পর থেকে কিন্তু এই সারিটি বাড়তে শুরু করেছে। আরেকটি বিষয় আমি জানাই রাখতে চাচ্ছি যে গত কয়েকদিন যাবৎ কিন্তু দৌলতদিয়া ঘাটে নাব্যতা সংকটের কারণে কিন্তু পণ্যবাহী ট্রাকের যে দুর্ভোগটি, সেই দুর্ভোগটি হচ্ছে তাদের কিন্তু 1 থেকে 2 দিন অপেক্ষা করে কিন্তু ফেরি পারাপার হতে হয়। এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়ার ফেরিঘাটে 0 পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় 2 কিলোমিটার পণ্যবাহী ট্রাক এবং 1 কিলোমিটার যাত্রীবাহী পরিবহনের সারি রয়েছে। এই সকল যাত্রীবাহী পরিবহন কিন্তু 10টার পর থেকে দৌলতদিয়া ঘাটে এসেছে। তাই এই প্রচন্ড গরমে কিন্তু এ সকল যাত্রীদের অপেক্ষা করার কারণে কিন্তু নানা প্রকার দুর্ভোগ স্বীকার করতে হয়েছে। এবং শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী দৌলতদিয়ার ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। মরমী সাধক ফকির লালন সাঁইয়ের 131তম তিরোধান দিবস আজ। করোনার কারণ দেখিয়ে এবারও বাউল মেলার আয়োজন বাতিল করেছে জেলা প্রশাসন। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, দেশে তো করোনার প্রকোপ কমে গেছে, তারপরও কেন এই লালন মেলার আয়োজন করতে প্রশাসন মানা করছে? কিন্তু তারপরে আমরা দেখেছি যে যথেষ্ট লোক কিন্তু সেখানে জড়ো হয়েছে। প্রশাসনের কোনো বাধা নিষেধ আছে কিনা ব্যাপারে? ধন্যবাদ তাবাসসুম। প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠান স্থগিত করার কথা বলা হলেও বাউল ফকির সাধু তাদের অনুরোধে এই গুরুকর্ম যেটা, অর্থাৎ লালনের অনুসারী যারা তারা এটাকে একটি গুরুমুখী ধর্ম মনে করেন এবং সেই আজকে তিরোধান দিবস ফকির লালনের 131 বছর আগে তিনি
দেহত্যাগ করেছেন এবং তার আজকে যে তিরোধান দিবসে তার মাজারে শ্রদ্ধা জানানো তাদের গুরুকর্মের অর্থাৎ ধর্মের একটি কাজ, সেই কাজটি কিন্তু করার অনুমতি প্রশাসন দিয়েছেন এবং আমরা দেখেছি যে এ কারণে বিপুল সংখ্যক বাউল, ফকির এবং সাধু তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং এখানে তারা যে গুরু শিষ্যের যে মিলন সে ব্যাপারটি কিন্তু ঘটছে আমরা দেখেছি। এবং আমরা দেখছি যে 200 বছর ধরে ফকির লালন শাহ যে জাতহীন ধর্মের কথা বলেছেন এবং তার দর্শন প্রচার করেছেন গানের মাধ্যমে, সেই গানের আয়োজনও আমরা দেখেছি যে বিভিন্ন আখড়াবাড়ির বিভিন্ন এলাকা জুড়ে গানের আয়োজন চলছে। এই গানের মাধ্যমে কিন্তু সত্য সুপথে চলার আহ্বান এখনো মানুষ জানিয়ে যাচ্ছেন এবং এই যে ফকির লালন শাহ তিরোধান উপলক্ষে এবারই কিন্তু দ্বিতীয়বার মতো এটি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে করোনার কারণে এবং ফকির বাউল যারা তারা আশা করছেন যে আগামী দিনে মানে আগামীবার যখন তিরোধান দিবস আসবে বা আগামী দোল পূর্ণিমার যখন অনুষ্ঠান আসবে তখন আর করোনা থাকবে না এবং সেই দাবি তারা কিন্তু তারা লালন শাহের কাছে জানাচ্ছেন যাতে তারা আবার ভালোভাবে অনুষ্ঠান পালন করতে পারেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে আসছি স্টুডিওতে তাবাসসুম। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুজ্জামান। এবার করোনা আপডেট। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার নিম্নমুখী। 24 ঘন্টায় করোনা উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 8 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 3 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। 24 ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এছাড়া সাতক্ষীরা, কুষ্টিয়া ও পিরোজপুরে 1 জন করে মারা গেছেন। বগুড়ায় আজও করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, তবে 118 নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত হয়েছেন 4 জন। চট্টগ্রামের বায়াজিদে একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 1 জন নিহত হয়েছেন, আরও 2 জন দগ্ধ হয়েছেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কিভাবে এই বিস্ফোরণটি ঘটলো, সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আপনি দেখতেই পাচ্ছেন আমরা বার্ন ইউনিটে আছি। একটু আগে 2 জনকে নিয়ে এসেছেন। আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই বিস্ফোরণেই কিন্তু আসলে যে 1 জনের মৃত্যু হয়েছে, আরও 2 জন দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি তারা কিন্তু আসলে একটা রুমের মধ্যে তারা থাকে। সেখানে কিন্তু হঠাৎ করে যে সিলিন্ডার গ্যাস রান্না করতে গিয়ে সেই গ্যাস কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন। পুলিশের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এমনকি ঘটনাস্থলে যে ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও গেছেন, সেখানে ঘটনাস্থল পরিদর্শন করছেন। একটু আগে যেমনটা আমাদেরকে ফায়ার সার্ভিস যেমনটা জানিয়েছেন, সেখানে কিন্তু আসলে সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণের ঘটনা তারা নিশ্চিত করেছেন। তেমনিভাবে যে যারা দগ্ধ অবস্থা আছেন তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের যারা চিকিৎসক আছেন বার্ন ইউনিটের, তারা আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন এখানে যারা আছেন তারাও কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে চিকিৎসক যারা বলছেন আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। 2 জনের দগ্ধ খুবই বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং কি তাদের একেবারে শরীর, আমরা একটু আগে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, একেবারে পুরো শরীর তাদের কিন্তু আসলে পুড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। খুব খারাপ অবস্থার দিকে যদি যায় তাহলে কিন্তু তাদেরকে চট্টগ্রাম বার্ন ইউনিট থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানোর কথা আমাদেরকে জানিয়েছেন। তো আরেকজনের লাশ কিন্তু আসলে চট্টগ্রাম মর্গে রাখা হয়েছে। এখানে যারা আত্মীয় স্বজন আছে, যেহেতু তাদের গ্রামের বাড়ি কিন্তু আসলে চট্টগ্রামে নয়, তারা গ্রামের বাড়ি অন্যান্য জায়গায়, তার কারণে কিন্তু আসলে যে এখানে একজন পথচারী তাকে কিন্তু আসলে বিস্ফোরণের ঘটনা শোনার পর একজন পথচারী কিন্তু তাদেরকে সিএনজি করে তাদেরকে নিয়ে এসেছেন চট্টগ্রাম মেডিকেলে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চট্টগ্রামে টিসিবির গাড়িতে ক্রেতাদের ভিড়। উপজেলা সহ 25 পয়েন্টে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য।
৬৫ টাকার পেঁয়াজ ৩০ টাকা কেজিতে পেয়ে খুশি ভোক্তারা। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিসিবির নির্ধারিত সব পণ্য না পাওয়ার অভিযোগ কোনো কোনো ক্রেতার। নয়ন বুরাজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে টিসিবির পণ্য নিয়ে গাড়ি আসার আগেই দীর্ঘ লাইন টিসিবির নির্ধারিত পয়েন্টে। গাড়ি আসলেই চলে হুড়োহুড়ি, কারণ একটাই, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। খুচরা বাজারের অর্ধেকের চেয়ে কম মূল্যে তেল, চিনি, পেঁয়াজ ও মসুর ডাল বিক্রি করায় টিসিবির পণ্যের প্রতি আগ্রহ ক্রেতাদের। তবে অভিযোগও আছে কারো কারো। ন্যায্য মূল্যে জিনিসপত্র পাচ্ছি, সেটা আমাদের জন্য আসলে মধ্যবিত্ত হিসেবে আমাদের জন্য আসলে খুবই ভালো একটা উদ্যোগ বলে মনে করতেছি। অনেক সময় দেখা দিতেছি তেল পাওয়া যাচ্ছে না বা চিনি পাওয়া যাচ্ছে না। আমরা আসছিলাম 12টা বাজে, এখানে এসে যখন বলতেছে ডাল নাই। চট্টগ্রাম শহরের 15টি পয়েন্টে এবং উপজেলার আরও 10টি পয়েন্টে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। আরও নতুন নতুন পয়েন্ট বাড়ানোর জন্য চেষ্টা চলছে বললেন টিসিবির কর্মকর্তা। আমরা এটা আস্তে আস্তে বাড়াবো, যেহেতু ভ্রাম্যমাণ ট্রাকের বিষয়টা এখানে ট্রাকের আমরা আজকে 6টা, হয়তো পরবর্তীতে সর্বোচ্চ আমরা যত বেশি পাবো তত আমরা এটা বাড়িতে থাকবো। যেখানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা কেজিতে, সেখানে টিসিবিতে তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। একইভাবে খুচরা বাজারের চেয়ে অনেক কম মূল্যে বিক্রি হচ্ছে টিসিবির গাড়িতে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্মাণ কাজ শুরুর 3 বছর পেরিয়ে গেছে, মেয়াদও শেষ, অথচ সেতুর দুই পাশের সড়ক নির্মিত হয়নি। 7.25 কোটি টাকা নির্মাণ খরচের বেশিরভাগ টাকা বিল ঠিকাদার প্রতিষ্ঠান তুলে নিলেও সেতুর পাশের সড়ক না হওয়ায় জনগণের কোনো কাজেই আসছে না। যদিও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2018 সালের এপ্রিলে মাদারীপুরের লক্ষ্মীগঞ্জের কুমার নদের উপর 99 মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডি। চলতি বছরের জুনে কাজের মেয়াদ শেষ হয়। 6,69,00,000 টাকা ব্যয়ে নির্মিত সেতুর 95% কাজ শেষ হয়েছে বলে দাবি করে হামিম ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে 5,01,00,000 টাকা বিল তুলে নিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু এখনো শেষ হয়নি সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ। ফলে দুর্ভোগে পাঁচখোলা, রাস্তি, কালিকাপুর সহ অন্তত 6 ইউনিয়নের কয়েক হাজার মানুষ পড়িয়া যায়, উষ্টা খায়, ব্যথা পায়, নামার সময় বয়স্ক লোক উঠতে পারে না, রোগী নিয়ে আমাদের ব্রিজে উপরে উঠতে পারি না, আর বিশেষ করে পিছের ইউনিয়নের লোক আসতেই পারে না। এলজিইডি বলছে সংযোগ সড়কের জন্য জমি বুঝিয়ে দেয়নি জেলা প্রশাসন, এজন্য আটকে আছে কাজ। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে জমি অধিগ্রহণ বাবদ আমরা হস্তান্তর করেছি টাকাটা। কোর্ট সংক্রান্ত বিষয়ে একটু জটিলতা থাকায় অধিগ্রহণ প্রক্রিয়াটা এখনো সমাপ্ত হয়নি। জেলা প্রশাসক জানান, ভূমি অধিগ্রহণে জমির মালিকানা নিয়ে জটিলতা রয়েছে, দ্রুত সমাধানের চেষ্টাও চলছে। জমির রেকর্ড একটু প্রবলেম আছে। জমির রেকর্ড অনুযায়ী এটা হচ্ছে আপনার শিকস্তি পয়স্তির জমি, ঠিক আছে? শিকস্তি পয়স্তি হলে তো এটা আর ব্যক্তি মালিকানাধীন থাকে না, সরকার থাকে তার মালিক, যে কারণে এটা আমাদের প্রবলেম। তো এটা আমরা ইনকোয়ারি করছি। সেতুর দুই পাশে 110 মিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণে 3,42,00,000 টাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় জমা দিয়েছে এলজিইডি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা মহামারীতে ভ্যাকসিনের বিপুল সংকটে বিশ্বের বহু দেশ। এমন পরিস্থিতিতেও শুধু যুক্তরাষ্ট্রে নষ্ট হলো অন্তত 1.5 কোটি ডোজ করোনা টিকা। এদিকে শনিবার করোনায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে রাশিয়া। পর্যাপ্ত ভ্যাকসিন থাকার পরেও টিকা গ্রহণে অনীহা দেখাচ্ছেন অনেকেই। সংক্রমণ ও মৃত্যু রোধে টিকা গ্রহণে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের বরাতে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফেলে দেওয়া হয়েছে 1.5 কোটি করোনা টিকার ডোজ। ভায়াল খোলা ও সব ডোজ সম্পূর্ণ না হওয়াতে নষ্ট হয়েছে কিছু, তবে বেশি নষ্ট হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে। এমন সময় এ তথ্য এলো যখন বিশ্বের বহু দেশে প্রথম ডোজ নেওয়ার জন্যই অপেক্ষায় কোটি কোটি মানুষ। নিম্ন আয়ের দেশগুলোর মাত্র 1% মানুষ জুলাই পর্যন্ত পেয়েছেন প্রথম ডোজ। অন্যদিকে
পর্যাপ্ত ভ্যাকসিন থাকার পরেও রাশিয়ায় করোনা টিকা নিয়েছে মোট জনসংখ্যার মাত্র 1/3 মানুষ। ফলাফল শনিবার বিশ্বের দৈনিক হিসেব এবং দেশের মোট হিসেব দুটোতেই সর্বোচ্চ প্রাণহানি দেখেছে দেশটি। প্রথমবারের মতো দৈনিক মৃত্যু ছাড়িয়েছে 1000। অর্থনীতি সচল রাখতে কঠোর কোনো বিধিনিষেধ আরোপ থেকেও বিরত থাকছে পুতিন প্রশাসন। এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন 24 কোটির বেশি মানুষ। প্রাণহানি হয়েছে 39 লাখের বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 21 কোটি 84 লাখ। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড এমেন্সের সন্দেহভাজন হত্যাকারীকে সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী 22 অক্টোবর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাবে পুলিশ। ডেভিড এমেন্স শুক্রবার নিজ নির্বাচনী এলাকা লন্ডনের পূর্ব এক্সেসের লে-অন-সি শহরে ছুরিকাঘাতে নিহত হন। ঘটনাস্থল থেকে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। তার নাম আলী হরবি আলী বলে সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। 25 বছর বয়সী যুবক সোমালীয় বংশোদ্ভূত ব্রিটেনের নাগরিক। প্রাথমিকভাবে তাকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়। ভারতের কেরালায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত 6 জন নিহত, আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিধসের পর সেখানকার 5টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কেরালার কোট্টায়াম জেলার কুট্টিকাল ও ইদুক্কিতে ভূমিধসের এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। প্রবল বর্ষণে ওই রাজ্যের অনেক এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। রাজ্য সরকারের অনুরোধের পর সেনা ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনায় এগিয়ে এসেছেন। এক বিবৃতিতে আবহাওয়া অফিস বলেছে, রোববার এমনকি সোমবারেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 19 অক্টোবর থেকে বৃষ্টিপাত কম হতে পারে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সারা দেশে আশ্রয় প্রকল্পের উদ্বোধন করলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এই উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শেখ ফজলুল হক মনি, উনি যে আদর্শ চেতনা চিন্তা নিয়ে যুব সমাজকে গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে 1972 সালের 11 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করেছিল। আমি পরশ ভাইয়ের বনানীর কার্যালয়ে যে বলেছিলাম, আমি যদি প্রতিমন্ত্রী না হতাম, আমি আপনার যুবলীগের একজন সদস্য বা প্রেসিডিয়াম মেম্বার হলে খুশি হতাম। যদি পরশ ভাই দয়া করে বানায়, আমি আসি। আমার সাথে আপনারা আছেন? হাত তুলেন, ডাবল 2 হাত। ও হনে হনে হনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। তার চেহারার দিকে তাকান। পরশ ভাইয়ের শেখ ফজলুল হক মনির প্রতিচ্ছবি। আরেকজন ভাই আছে, মেয়র সাহেব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার তাপস আমার ভাই। আমরা ভাই, বঙ্গবন্ধুর পরিবার, আমরা সেই পরিবারকে আমাদের জীবন দিয়ে বিশ্বাস করি। আমার বাবা করতেন, আমিও করি। এক চুল আপোষ করবো না তাদের প্রশ্নে, এক চুলও করবো না। ঠিক আছে? আমার সাথে একমত? ঠিক না বেঠে? সঠিক। কিনা হয়ে গেছিলাম, বুঝছেন? কিয়া হাজারে নেই, কিয়া হুজুর দাঁড়িয়ে বাবু গেলা, ওই যে কয় ঠিক না বেঠিক। আমি বললাম, এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে? এটা কি তার বাবা তাকে কওলা করে দিয়ে গেছে এই শব্দগুলো? না, এই শব্দ ডাক্তার মুরাদও বলবে। নিউজ 24 দুপুর 12টার সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।